জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাক মুস্তাফা। বাছাই শেষের রাজনীতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ইসির উপর আস্থা বিএনপির, বিপরীতে অনাস্থা আর অভিযোগের পাহাড় 10 দলীয় জোটের। একদিকে নির্বাচন কমিশন বলছে পক্ষপাত হয়নি, হচ্ছেও না। অন্যদিকে পোস্টাল ব্যালট, মনোনয়ন বাতিল, বহাল, ছাত্রদলের ইসি ঘেরাও, জামায়াতের প্রধান উপদেষ্টার কাছে নালিশ। নির্বাচনের বিএনপির আস্থা কতটা বাস্তব? কেনই বা জামায়াত বলছে একই বিষয়ে ইসির দুই আচরণ? এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেছেন নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। এ নির্বাচন দেশ পাল্টে দেওয়ার নির্বাচন, যে কোনো মূল্যে সুষ্ঠু ভোট হতেই হবে। সব মিলিয়ে নিরপেক্ষতার চোখে পুরো নির্বাচন প্রক্রিয়া এখন কোথায় দাঁড়িয়ে? কতটা সুষ্ঠু আর অংশগ্রহণমূলক ভোটের দিকে বাংলাদেশ? এ নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আজ যুক্ত হচ্ছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, জামায়াত মনোনীত এমপি প্রার্থী, ঢাকার 16 আসন। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক, মিডিয়া সেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের সঙ্গে গোলাম ইফতেখার মাহমুদ, সম্পাদক, ঢাকা স্ট্রিম যুক্ত আছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ কাজী জিয়াউদ্দিন বাসিত, সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, এবং তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। শুরুতেই কাজী জিয়াউদ্দিন বাসিতের কাছে যেতে চাই। সেটি হচ্ছে বিএনপি মহাসচিব আজ তিনি বললেন নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে এবং কমিশন এখনো পর্যন্ত যোগ্যতার সঙ্গেই কাজ করে যাচ্ছে। ওদিকে ছাত্রদল 3 দফা দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছে এবং আপনাদের আন্দোলনটা চলছে। আপনাদের আন্দোলনের যে 3টি বিষয়, সেই 3টি বিষয়ের মধ্যে তৃতীয় যেটি ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি, সেটি এরই মধ্যে একটি সমাধানের দিকে গিয়েছে। এবং 1 নম্বরে যেটি ছিল পোস্টাল ভোটের বিষয়ে, সেই পোস্টাল ভোটের বিষয়ে সবগুলো দলকে আগামীকাল ডেকেছে নির্বাচন কমিশন। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে মহাসচিব বলছেন যে যোগ্যতার সঙ্গে কাজ চলছে, ইসির প্রতি আস্থা আছে, আর আপনারা ইসিতে যে আন্দোলন করছেন বিষয়টা সাংঘর্ষিক হচ্ছে না? তাহসিন রিয়াজের কাছে যেতে চাই। সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আজ তিনি বললেন আগের মতো পাতানো নির্বাচন হতে দেব না, এবার ভোট হবে 91 সালের মতো। 91-তে সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছিল, এবারও কি তাহলে কিছুটা এমনই কিছুটা হতে যাচ্ছে কিনা আপনার কাছে প্রশ্ন, অথবা 91-এর নির্বাচন বলতে তিনি কি বোঝাতে চাচ্ছেন? দেখুন, আমি একটু ছোট করে একটু প্রেক্ষাপটটা বলি। আপনি যে প্রশ্নটা এখানে ছাত্র দলের প্রতিনিধি আছেন, আমি একটু জাস্ট পুরো সিচুয়েশনটা বললে একটু ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড ফর এভরিওয়ান আর কি। হ্যাঁ, মানে কেন কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমরা এই ধরনের কমেন্ট করেছি 91 সালের নির্বাচন থেকে শুরু করে আদার যে প্রেক্ষাপটগুলো আজকে আলোচনা হয়েছে। দেখেন, আমরা বেশ কিছুদিন ধরেই পুরো মানে নির্বাচন কমিশনারের পুরো কার্যক্রমগুলো আমরা অবজার্ভ করছিলাম, এবং আপনি দেখবেন আমরা কিন্তু ফ্রিকোয়েন্টলি এই কথাগুলো বলছিলাম। আমাদের নির্বাচন পরিচালনা কমিটির যিনি চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব, তিনি গতকালকেও কিন্তু প্রেস কনফারেন্স করেছেন, এবং আপনি খেয়াল করবেন যে এই প্রেস কনফারেন্সে তিনি খুবই স্পষ্টভাবে ডুয়েল সিটিজেন এই ইস্যুটাকে তিনি অ্যাড্রেস করেছিলেন। প্যারালালি উনি আপনার ঋণ খেলাপি যারা ডিফল্টার যারা আছেন তাদের ব্যাপারগুলোকে তিনি অ্যাড্রেস করেছিলেন। ইভেন তার আগের দিনও আমরা নির্দিষ্ট বেশ কিছু বিষয়ে আমরা ইলেকশন কমিশনকে আমরা জানানোর চেষ্টা করেছি, আমরা তাদেরকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি বাই মিডিয়া। এবং যেদিন শুনানি ছিল সেদিন ইলেকশন কমিশনে সরাসরি আমাদের ইলেকশন পরিচালনা কমিটির চেয়ারম্যান নিজে উপস্থিত হয়েছেন, তার পরবর্তীতে তিনি মিডিয়াতে ব্রিফ করেছেন। এই যে এত সব আয়োজন অন বেসিস অফ হোয়াট গ্রাউন্ড, এখন আমি যদি আপনাকে একটু ডটগুলো কানেক্ট করে দেই, ইট উড বি ইজিয়ার টু এভরিওয়ান। দেখেন, অলমোস্ট 20+ প্রার্থীতা যারা বিভিন্নভাবে হচ্ছে আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্কের বাইরে ইলেকশন কমিশনে যে ধরনের লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে, আপনি বাংলাদেশে বৈধভাবে ইলেকশন করার জন্য যে কয়টা ক্রাইটেরিয়া আপনাকে মিট করতে হয়, সেই কয়টা ক্রাইটেরিয়া মিট করছিল না। সেই ক্রাইটেরিয়াগুলো মিট না করার পরেও আপনি অনেকজনকে কিন্তু আপনি মানে জাস্ট ফর নো এক্সপ্লেনেশন আপনি তাদেরকে আপনি অ্যাপ্রুভাল দিয়েছেন। এবং খুবই সিগনিফিক্যান্টলি আমরা যদি দেখি যে শেষ দিনের যে শুনানিটা ছিল, শেষ দিনের শুনানিতে কিন্তু আমরা দেখেছি যে আপনার সেখানে একটা বাহিরে হচ্ছে ছাত্রদলকে দিয়ে একটা মব সৃষ্টি করানো হয়েছে। সেখানে একটা ইনভিজিবল একটা প্রেশার
মানে সেখানে বাইরে লোকজন জড়ো করার মাধ্যমে হচ্ছে ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। প্যারালালি সেই দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের একটা বড় গ্রুপ অফ পিপল যারা ইলেকশন কমিশনের কাছে গিয়েছেন, দেখা করেছেন, দেখা করে তারপরে এই রায়গুলো এইভাবে করে হয়েছে। এখন দেখেন এই পুরো সিচুয়েশনকে যখন আপনি এক নজরে দেখবেন, এই এক নজরে দেখতে গেলে আপনার কাছে বেশ কিছু জায়গায় ডিসটিউন ফিল হবে। আপনার কাছে মনে হবে যে কিছু কিছু জায়গায় বোধহয় কোনো জায়গায় বোধহয় আসলে ব্যাপারগুলো যেভাবে করে ফাংশন করার দরকার ছিল সেভাবে করে ফাংশন করছে না। আর যার রেস ধরে আজকে যখন নাহিদ ইসলাম যখন আজকে সেখানে গিয়েছেন, প্রধান উপদেষ্টা সহ আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল যখন প্রধান উপদেষ্টা সহ সেখানে গিয়েছেন, তারা কিন্তু এই কথাগুলোই আজকে বেসিক্যালি আপনি একটা পলিটিক্যাল রেটোরিককে আপনি কোট করছেন 91 সাল নির্বাচন, বাট এটার সার্বিক প্রেক্ষাপটের যে গল্পগুলো এসে, যেমন দেখেন আজকে নাহিদ ইসলাম কিন্তু খুব ক্লিয়ারলি আজকে বলেছেন যে ইলেকশন কমিশনের যে মানে আপনার তার যে রোল হওয়ার কথা এখন, বা তাদের যে ধরনের ট্রান্সপারেন্সি, যে ধরনের আপনার মানে পক্ষপাতিত্বতা থেকে বের হয়ে যে ধরনের ইকুয়াল একটা মানে আপনার সিস্টেমের মধ্যে থাকা দরকার, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা বেশ কিছু মনে হচ্ছে যে আমাদের কাছে এইসব জায়গায় এখনো মানে ওয়েল ফাংশনাল না। ওই পয়েন্টগুলোকে আসলে ধরে কিন্তু আজকে তিনি একটা মন্তব্য করেছেন, এবং এই মন্তব্যের পাশাপাশি তিনি একটি না, তিনি আরো বেশ কয়েকটা জায়গায় অ্যাড্রেস করেছেন। তিনি বলেছেন যে আসলে যে প্ল্যানের কথা জনাব তারেক রহমান দেশে আসার পর বলেছিলেন যে হি হ্যাজ এ প্ল্যান, তো এই প্ল্যানটা কি আসলে এই প্ল্যান যে আপনি যারা লোন ডিফল্টার, যারা ডুয়াল সিটিজেন, তাদেরকে আপনি ইলেকশনে আপনি অনবোর্ড করবেন, ইলেকশনে আপনি তাদেরকে উইদাউট এনি লিগ্যাল ফ্রেমওয়ার্ক আপনি তাদেরকে সুযোগ করে দিবেন, জায়গা করে দিবেন, বা এই 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 ফ্রেমওয়ার্কটাকে আসলে এই প্ল্যানটা আসলে কি প্ল্যান, আমরা তো সেটা দেখতে চাই। এটা কি আপনাদের প্রশ্ন? আই হ্যাভ আ প্ল্যানের এটা কি প্রেক্ষিতে এটা কি আপনাদের প্রশ্ন নাকি অভিযোগ? সরি, আই হ্যাভ আ প্ল্যানের বিষয়ে আপনারা যেটা বললেন, এটা কি আপনাদের প্রশ্ন না অভিযোগ? না না, এটা আমাদের অবজারভেশন। আমরা অভিযোগ কাকে জানাবো বলেন? আমরা তো ইলেকশন কমিশনকে অ্যাড্রেস করছি, আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা বলেছি আজকে, এবং আমরা আমাদের জায়গা থেকে আমরা কমেন্টগুলো করছি। আমরা অভিযোগ কাকে জানাবো? আমরা ইলেকশন কমিশনকে জানাবো, কারণ ইলেকশন ডিউরিং দি টাইম অফ ইলেকশন কমিশনার হচ্ছে আমাদের এখানে রাষ্ট্রের সর্বোচ্চ অবভিয়াসলি ইন্টারিম গভর্নমেন্টের যিনি এখন প্রধান আছেন, বাট ইলেকট্রাল যে ধরনের ইস্যুস আছে সেগুলো তো আমি আসলে ইলেকশন কমিশনকে অ্যাড্রেস করবো। কাজে আমরা এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করছি, মিডিয়ার থ্রুতে করছি। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা তো তাদেরকে আনুষ্ঠানিকভাবে আরো কোনো পদ্ধতিতে, যদি সিস্টেমেটিক কোনো পদ্ধতিতে যদি জানানোর প্রয়োজন আমরা সেটা জানাবো। তবে অভিযোগগুলো কিন্তু খুবই সিগনিফিকেন্ট। আপনি দেখবেন যে এমন একজনকে এখানে, মানে আমি প্রার্থীর নাম বলছি না, এমনও প্রার্থী এখানে আছেন যাদের হাজার কোটি টাকার ঋণ, মানে আউট অফ নো ওয়্যার আপনি জাস্ট মানে একটা তুড়ি মেরে হচ্ছে আপনি বলেছেন ঠিক আছে এটা আমরা সলভ করে দিলাম। সে কিন্তু আপিলেও তো বেশ কিছু নিষ্পত্তি হয়েছে, আপিলে নিষ্পত্তি হয়েছে এবং সুপ্রিম কোর্টেও কিছু জিনিসের নিষ্পত্তি হয়েছে, সেগুলোর বিষয়ে কি বলবেন? না, কোনো সমস্যা নাই। আমি দেখেন, শুনছেন, আমি আপনাকে একটা খুব, আপনি যে প্রশ্নটা করেছেন এখানে আমি তুমি বিএনপি জামাত এনসিপি ভুলে যান, আমি ওই গেস্টের কথা শুনছি, আমার কো আলোচকের কথা শুনতে পাচ্ছি। সরি জি প্লিজ কন্টিনিউ তাসিন। জি, মানে আপনি আমি তুমি আলাপটা থেকে আমরা বেরিয়ে আসি, আমাদের দরকার নেই। ধরেন আমার একটা প্রার্থী সিলেটের, আমাদের একজন প্রার্থীকে আপনি ডুয়াল সিটিজেনশিপের জন্য আপনি তাকে করেছিলেন না, আমাদের ইলেকশন কমিশনের পক্ষ থেকে ডিসি মহোদয় যখন শুনানি করছেন তাকে আপনি বাতিল করে দিয়েছিলেন। তারপর তিনি শুনানির মাধ্যমে তিনি ব্যাক করেছেন। তিনি যদি মানে নাথিং অ্যাবাউট সিগনিফিক্যান্ট অর স্পেসিফিক কোনো পারসন যেই আপনাকে প্রপার পেপার ওয়ার্ক সাবমিট করতে পারবে, যেই আপনাকে কনভিন্স করতে পারছে লিগেল পেপারস দিয়ে, আপনি তার পক্ষে দাঁড়ান। আমাদের এটাতে কোনো ধরনের দ্বিমত থাকবে না। আমার যদি দুইটা প্রার্থী আপনার বাতিল হয়ে যায় এই প্রসেস ফলো করতে গিয়ে, আই হ্যাভ নো অবজেকশন, এবং আমাদের পার্টির পক্ষ থেকে জন্য কোনো অবজেকশন কিন্তু নাই। দেখেন জামাত ইসলামের 3 বা 4 জন ছিল, তারা আজকে অ্যালাউ হয়েছে, আমাদের কোনো দ্বিমত নাই। তারা যদি তাসিন, আমি আপনার উত্তরটা পেয়েছি। আমরা এবার একটু বাসিদের কাছে ফিরতে চাই, কাজী জিয়াউদ্দিন বাসিদ। সেটি হচ্ছে যে প্রশ্নটা করেছিলাম, আপনাদের 3 দফা দাবিতে আপনারা ইসির সামনে অবস্থান নিয়েছেন, আপনাদের আন্দোলন চলছে, কিন্তু আবার দলের পক্ষ থেকে অর্থাৎ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ বলেছেন যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই কাজ করে যাচ্ছে এবং এই নির্বাচন কমিশনের প্রতি, নির্বাচনের যে কার্যক্রম চলছে সবগুলোর প্রতি বিএনপির আস্থা আছে। একদিকে মহাসচিব বলছেন আস্থা আছে, সব ঠিকঠাক আছে, এবং আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইসির সামনে অবস্থান নিয়ে। এখন কি বিষয়টা স্ববিরোধী হচ্ছে কিনা? দেখুন, আমাদের যে অবস্থানটা ছিল, আমি আমার কো আলোচক ইতিমধ্যে অনেকগুলো কথা বলে গিয়েছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমাদের 3টে বিষয় নিয়ে, 3টে দাবি নিয়ে আমাদের
আমরা অবস্থান কর্মসূচি করেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে, এবং আমরা সেখানে কোনো ধরনের সুশৃঙ্খলভাবে কোনো ধরনের বিশৃঙ্খল হোক এরকম কোনো কার্যক্রম কিন্তু আমরা করিনি। আমরা একটা সুনির্দিষ্ট ৩টা দাবি, যে আপনারা জানেন পোস্টাল ব্যালটে যে অনিয়মগুলো হয়েছিল সেটা, এবং পক্ষপাত দুষ্ট আচরণ ছিল, এবং তার পরবর্তী সময়ে এবং একটা নির্দিষ্ট গোষ্ঠীর মব সৃষ্টির মাধ্যমে যারা বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনের সামনে যেত। আপনি জানেন অতীত দেখলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতাকর্মী কোনো কারণে কোনো বিষয়ে নির্বাচন কমিশনের সামনে কিন্তু কখনো যায়নি, ভিতরেও যায়নি। এটা কিন্তু অন্যান্য সংগঠন কিন্তু ইতিমধ্যে গিয়েছে, সেটার প্রুফ এবং সবকিছু গণমাধ্যমে এসেছে, আপনি দেখেছেন। কিন্তু আরেকটা বিষয় ছিল আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টা। এই ৩টা বিষয় নিয়ে কিন্তু আমরা আসলে অবস্থান কর্মসূচি করেছি। আমাদের কাছে মনে হয়েছে স্বাধীন নির্বাচন কমিশন কারো দ্বারা বায়াসড হচ্ছে, এবং তাদের যে ইম্পার্শিয়াল জায়গাটা, এই ইম্পার্শিয়ালিটি তার থাকছে না, এবং সে পার্শিয়াল বিহেভিয়ার শো করছে। এবং আমরা অদূর ভবিষ্যতে এবং আগামী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে যেন এরকম কোনো কিছু না ঘটে, এবং জনগণ মনে যেন উদ্বেগ সৃষ্টি না হয়, এবং আগামী দিনে যেন নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা হিসেবে, সাংবিধানিক সংস্থা হিসেবে যেন কাজ করতে পারে। এই প্রেক্ষিতে আমাদের 3টা দাবি ছিল। পরবর্তী সময় আপনি জানেন গতকালকে আমরা হোল্ডে ছিলাম, পরবর্তী সময় আজকে আবার আমরা সকাল থেকে শুরু করেছি। সন্ধ্যার আগ মুহূর্তে আমাদেরকে নির্বাচন কমিশন আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদেরকে ডেকে আশ্বস্ত করেছেন যে আগামী দিনে ইনশাআল্লাহ এই ধরনের পক্ষপাতদুষ্ট এবং অযৌক্তিক সিদ্ধান্ত এবং নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে বেনিফিটেড করার জন্য ওনারা আগামী দিনগুলোতে এরকম কোনো কার্যক্রম করবে না, এটা আমরা আশ্বস্ত আমার হয়েছি। একটা ছোট্ট এটা প্রশ্ন এটা আছে, আপনাকে কি সুযোগ থাকলে আমাকে ইসি দিয়ে দিন। বলেছে, মানে ইসি কি এটা স্বীকার Please. করেছে যে তারা পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, অথবা ব্যালটে এমন কিছু তারা ইচ্ছে করে দিয়েছে, এটা ইসি বলেছে? সরি এটা কি ইসি বলেছে আপনাদেরকে যে তারা এরকম পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, ভবিষ্যতে আর করবে না? না, আমাদেরকে মনে হয়েছে, আমরা মনে হয়েছে দেখে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি। পরবর্তীতে ওনারা কিন্তু আমাদের নেতৃবৃন্দকে বলেছে যে আপনারা আপনাদের যে অবস্থান কর্মসূচি দিয়েছেন যে 3টা বিষয়ের উপর, সেই 3টা বিষয়ে আমরা অবগত হয়েছি। এবং আপনি জানেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি সাহেবকে নির্বাচন কমিশন কর্তৃক একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল, এবং সেটা গোপন রেখে সে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে যেই প্রজ্ঞাপনটা জারি হয়েছিল সেটাকে গোপন রেখে শিক্ষার্থীদের কাছে কিন্তু এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গোপন করে আবার দ্বিতীয়বার প্রজ্ঞাপন জারি করেছেন। তো এই বিশ্ববিদ্যালয়ের বিসিএ যে পক্ষপাতদুষ্ট আচরণ এবং তার যে একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের কার্যক্রম, একটা ছাত্র সংগঠন ছাত্র সংসদ নির্বাচন করতে গিয়ে সে যদি তার প্রচারণায় নির্দিষ্ট সময় করতে না পারে, আপনি তো অন্য আরেকটার উত্তর দিচ্ছেন। আমি যেটা জানতে চাচ্ছিলাম, আচ্ছা ঠিক আছে, আপনি থাকবেন, আমরা একটু যেতে চাই ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেলের কাছে। সেটি হচ্ছে, আমরা এনসিপির কাছ থেকেও কিছুক্ষণ আগে শুনলাম, তাসিন রিয়াজও বলছিলেন, নাহিদ ইসলাম আজ আই হ্যাভ আ প্ল্যান, তারেক রহমান যেটি বলেছিলেন সেইটিকে নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান, কিন্তু স্বাধীন প্রতিষ্ঠান ইসি তাকে নিয়ন্ত্রণ করা কি তারেক রহমানের পরিকল্পনা কিনা, এমন একটি প্রশ্ন তারা তুলেছেন। এই অভিযোগের বিষয়ে তাসিন রিয়াজ আমাদেরকে ব্যাখ্যাও করেছেন, তাদের মতো করে বলেছেন। এখন আপনাদের এই বিষয়ে বক্তব্য কি? দেখুন, ধন্যবাদ আপনাকে। যে কোনো বিষয় নিয়ে কথা বলার স্বাধীনতা এই বাংলাদেশে থাকবে, এটাই তো আমাদের সবার প্রত্যাশা। নাহিদ ইসলামও তার মতন করে তার কথা বলেছেন, কিন্তু আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন যে জনাব তারেক রহমান তার আই হ্যাভ এ প্ল্যান, যেটাকে পরে উই হ্যাভ এ প্ল্যান বলতে যেটা বুঝিয়েছেন, বাংলাদেশের উন্নয়নের জন্য তিনি যে কয়টি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে কাজ করতে চান তার ভিতরে ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য সংক্রান্ত কাজ, তরুণের জন্য কর্মসংস্থানের বিষয়টি রয়েছে, শিক্ষার জায়গাটি রয়েছে, এর সাথে পরিবেশ এবং ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রণোদনা বা সহায়তা দেওয়ার, যে সামগ্রিকভাবে উনি একটা তার গঠনমূলক কর্মপরিকল্পনার কথা নিয়ে সামনের দিনে এগিয়ে যেতে চান। তো এর সাথে ওনারা ব্যক্তিগতভাবে কেন এই ব্যাপারটিকে এই জায়গায় নিয়ে গেলেন সেটা ব্যাখ্যা হয়তো উনি ভালো দিতে পারবেন। তবে জনাব তারেক রহমান যে কথাটি তখনও বলেছিলেন, এখনও নিশ্চয়ই তিনি তার সেই কথাটাতেই থাকবেন, যে উনি তার আই হ্যাভ এ প্ল্যান বলবার মধ্য দিয়ে বাংলাদেশকে আগামী দিনের তারুণ্য নির্ভর এবং সত্যিকারে বাংলাদেশের জনমনের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে যে বাংলাদেশ মানুষ দেখতে চায় সেরকম একটা বাংলাদেশ গড়তে চান, সেই কথাটি তার পরিকল্পনার অংশ। এর বাইরে দিয়ে উনি অন্য কোনো কথা বলেছেন বলে তো আমার জানা নেই। জি, 91 সালের নির্বাচনের মতো একটি নির্বাচন তারা দেখতে চান, এরকমই নির্বাচন হবে এমনটাই তারা বলেছেন, আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না। 91 নির্বাচনের বিষয়ে যেটা বলেছি, এটার থেকে আপনি কি পেয়েছেন, আপনি কি বুঝেছেন? না, আমার মনে হয় যে বাংলাদেশের
কোনো একটা নির্বাচনের সাথে কোনো একটা নির্বাচন তুলনা করবার খুব একটা দরকার আছে বলে মনে করি না, কারণ প্রেক্ষাপটটা এখন বুঝবার দরকার আছে। কারণ 91 সালে যারা প্রতিদ্বন্দ্বী দল ছিল তাদের অনেকেরই কিন্তু এবারে প্রতিদ্বন্দ্বিতা করবার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা যদি 91 নির্বাচনের সাথে এই নির্বাচনকে তুলনা করি তাহলে বোধহয় সেটাকে হয়তো ঠিক সঙ্গত হবে না। আমার মনে হয় যে 2012 সালের নির্বাচনের ব্যাপারে জনগণের প্রত্যাশা হচ্ছে যে তারা দীর্ঘ তিনটি নির্বাচনে তারা ভোট বঞ্চিত হয়েছে, ভোটাধিকার তাদেরকে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এবারে নির্বাচনের মধ্যে দিয়ে অন্তত তাদের সেই যে অপ্রাপ্তিটি ছিল সেটির তারা পূর্ণতা এবারে দেখতে চায় এবং তারা তাদের কাঙ্ক্ষিত যে প্রার্থী আছেন, কাঙ্ক্ষিত যে দল আছেন তাকে সমর্থন করে তারা আগামী দিনে তাদের আকাঙ্ক্ষার সরকারকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবেন। এটা সবার প্রত্যাশা এবং আমরাও ঠিক এর বাইরে অন্য কোনো প্রত্যাশার কথা ভাবছি না। তো জি, আপনাকে ধন্যবাদ। কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের কাছে যেতে চাই। সেটি হচ্ছে, আপনি শুনলেন এতক্ষণের আলোচনা, আমরা একটু যেতে চাই আপনাকে। জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে একই বিষয়ে ইসি দুই রকমের আচরণ করছে এবং ইসির উপর কেউ চাপ দিচ্ছে। এই কারা চাপ দিচ্ছে এবং কিভাবে চাপ দিচ্ছে? ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি। আচ্ছা, আমাদের জুলাই বিপ্লবের পর এদেশের মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল যে যে নতুন নির্বাচন কমিশন যেটা গঠিত হয়েছে তারা একটি ফ্রি এবং ফেয়ার নির্বাচন পরিচালনা করবে এবং আইন অনুযায়ী সেই নির্বাচন পরিচালিত হবে। কিন্তু এই মনোনয়নপত্র যাচাই বাছাই থেকে শুরু করে পরবর্তীকালে যে আপিল শুনানি পর্যন্ত যে বিষয়গুলো আমাদের কাছে দৃষ্টিগোচর হয়েছে, তাতে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন একটু একদিকে ঝুঁকে পড়েছে বা কোনো কোনো ক্ষেত্রে তারা পক্ষপাতিত্ব করছে। বিশেষ করে মনোনয়নপত্র বাতিল থেকে শুরু করে পরবর্তীকালে সেগুলো আবার বৈধ হওয়ার ক্ষেত্রে যেটা দৃষ্টিগোচর হয়েছে, এটা দেশের সাধারণ মানুষও খেয়াল করেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোরও দৃষ্টিগোচর হয়েছে বিষয়গুলো। তাতে মনে হয়েছে যে ইসি ঠিক নিয়ম কানুন অনুযায়ী তাদের শক্ত ভূমিকা রাখতে পারছে না। এই সব থেকেই মনে হচ্ছে যে তারা একটা পক্ষপাতিত্ব করছে। এখন এই পক্ষপাতিত্ব তো বাংলাদেশে বর্তমানে রাজনীতিতে যে রাজনৈতিক দলগুলো মাঠে সক্রিয় আছে তাদেরই কোনো দলের দ্বারা হয়তো ইসি একটু চাপের সম্মুখীন হয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে এই বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে যে নির্বাচন কমিশনের সামনে যে যদি আন্দোলন করা হয়, ওই আন্দোলন করলে সেটা তো চাপ সৃষ্টির জন্য আন্দোলন করা হয়। সেটা যে দাবি নিয়েই আন্দোলন করা হোক না কেন, ইসি যাতে সুষ্ঠুভাবে কাজ না করতে পারে অথবা ইসি যাতে কোনো দলকে বিশেষ সুবিধা দান করে, এই মর্মে চাপ সৃষ্টি বা এই ধরনের মেসেজ দেওয়ার জন্যই তো এই ধরনের আন্দোলন করা হয়ে থাকে। আচ্ছা, পোস্টাল ব্যালটটা তো আপনি দেখেছিলেন, একটু পোস্টাল ব্যালটে যাই। পোস্টাল ব্যালটটা তো আপনি দেখেছিলেন। পোস্টাল ব্যালট নিয়ে বিএনপি যে অভিযোগ তুলেছে, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? পোস্টাল ব্যালট নিয়ে যেটা অভিযোগ, আমি যতটুকু জানি ধানের শীষের যে অবস্থানটা, মার্কারটার যে অবস্থানটা, সম্ভবত অভিযোগটা এটা নিয়ে। জি, ওটার প্লেসমেন্টে ভাঁজের মধ্যে পড়ে গেছে পোস্টাল ব্যালট। কমিশন থেকে বলা হয়েছে যে এটা গেজেট অনুযায়ী এটা করা হয়েছে। গেজেটে যেভাবে সিরিয়াল আছে এখানেও সেভাবেই আছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটের বিষয়ে আমি বলি, প্রবাসীদের ভোটের বিষয়ে আপনারাও হয়তো খেয়াল করে থাকবেন, আমাদের যারা সহ আলোচক আছেন তারাও হয়তো খেয়াল করে থাকবেন যে জাতীয়তাবাদী দলের শুরু থেকেই কেন যেন একটা আপত্তি ছিল এবং আকার ইঙ্গিতে এটা তাদের এই ধরনের মনোভাব প্রকাশিত হয়েছে যে প্রবাসীরা হয়তো বা তাদেরকে ভোট দেবে না, প্রবাসীরা হয়তো অন্য কোনো দলকে ভোট দেবে। এরকম মনে হওয়ার তো কোনো কারণ নাই। কাজে এই যে নেতিবাচক একটা মনোভাব শুরু থেকেই ছিল, আমার মনে হয় পোস্টাল ব্যালটের ইস্যুটা নিয়ে এটারই বই প্রকাশ হয়েছে। এর বাইরে আর অন্য অনেক কিছু নাই। আসলে আমরা তো চাচ্ছি একটা অগ্রগতি। পোস্টাল ব্যালট বাংলাদেশের স্বাধীনতার পর পোস্টাল ব্যালটে ভোট হয়নি। প্রবাসীরা বরাবরই ছিল, শুধু প্রবাসী নয়, যারা এই নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য নিজেদের কর্মস্থল থেকে বা আবাসস্থল থেকে দূরে চলে যায়, তারাও কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে। হয়তো তারা এবারও ভোট দিয়েছে। আমি 70 সালের নির্বাচন দেখেছি। 70 সালের নির্বাচনেও কিন্তু পোস্টাল ব্যালট ছিল। যদি এটা নতুন কিছু নয়, আমরা পিছিয়ে গিয়েছিলাম। 70 সালের পর আর পোস্টাল ব্যালটে ভোট হয় নাই। তো আমরা এটাকে যদি অগ্রগতি বলি, এই অগ্রগতির পথে
বা সংস্কারের পথে বা নতুন একটা কিছু জাতি পাচ্ছে, পরিপূর্ণতা পাচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থা। প্রত্যেকটা মানুষ দেশের বাইরে আছে বা দেশে আছে বা দেশে থেকেও আহ, অন্যখানে অবস্থান করতেছে তার পেশার কারণে বা সরকারের দায়িত্ব পালনের প্রয়োজনে, তারা ভোট দেবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। এটার জি সঙ্গে দ্বিমত করা তো আমার মনে হয় না যে খুব একটা ভালো জি লক্ষণ। কর্নেল বাতেন, আমরা ফিরবো আপনার কাছে। আমরা একটু গোলাম ইফতেখার মাহমুদের কাছে যেতে চাই। সেটি হচ্ছে, আপনি পুরো আলোচনা শুনলেন, প্রত্যেকের আলোচনায় শুনলেন। নির্বাচনে এখন তাহলে নিরপেক্ষতার দৃষ্টিতে কোন অবস্থানে আছি আমরা? প্রথমত ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে যুক্ত করার জন্যে। তো আমরা যেটা নির্বাচন কমিশনের যে সাম্প্রতিক আচরণ এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন সম্পর্কে যে ধরনের অভাব অভিযোগ করছেন, আমি এর আগে ধরেন 91 থেকে এখন পর্যন্ত যে কয়টা ইলেকশন দেখার সুযোগ হয়েছে, আমি মনে করি যে এটা একটা হেলদি ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, যে কারণে আসলে এই অভাব অভিযোগগুলো রাজনৈতিক দলগুলো করতে পারছে। ছাত্র দলের যে নির্বাচন কমিশনের ঘেরাও নিয়ে যে আলোচনাটা একটু আগে আমরা শুনলাম, সেখানেও আমরা দেখেছি যে আমরা বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো সম্পর্কে অতীতের যে তাদের যে মানে নানা ধরনের আচরণ নিয়ে যে অভিযোগগুলো উঠে, বিশ্ববিদ্যালয় হল দখল, পাল্টা দখল, চাঁদাবাজি, সেখানে তারা একটা রাজনৈতিক অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে একটা দাবি নিয়ে এসছে। ফলে এইটা একটা, আমি মনে করি যে রাজনৈতিক এবং গঠনমূলক রাজনৈতিক চর্চার একটা উদাহরণ। সো আমি এই জায়গা থেকে দেখেছি নির্বাচন কমিশন বর্তমানে নির্বাচনের একটা গণতান্ত্রিক পরিবেশ নির্বাচনের আগে থেকে সৃষ্টি করার জন্য একটা কাজ করছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই অভিযোগগুলো নিয়ে তারা অ্যাড্রেস করছেন। প্রধান উপদেষ্টার কাছেও আপনার এনসিপি নেতৃবৃন্দ আজকে গিয়েছেন, তারাও সেখানে এগুলো অভিযোগগুলো করছেন। সো এই অভিযোগগুলো তোলার একটা পরিবেশ অন্তত বাংলাদেশে তৈরি হয়েছে। সো আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এটা ঠিক আছে, যৌক্তিক, তারা তো তাদের অভিযোগগুলো তারা তুলবেই। তাদের যেজন পোস্টাল ভোটার নিয়ে তারা যে অভিযোগগুলো করছেন, তারপর হচ্ছে কয়েকজন মেয়র নিয়েও তারা অভিযোগ তুলছেন যে তারা একটা বায়াস অ্যাটিটিউড করছেন। সো সব মিলে আমার মনে হয় যে এইটা একটা পলিটিক্যাল রেটরিক হিসেবে আমরা দেখি। এইটাকে এত শক্তিশালী বা মানে একদমই নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে যে সামগ্রিকভাবে প্রশ্ন তোলা, সেই প্রশ্ন তোলার জায়গায় এখনও পৌঁছায় নাই। সো সেই জায়গা থেকে আমার মত হচ্ছে যে নির্বাচনের পরিবেশ মাত্র অল্প কিছুদিন আছে, আর এই সময়ের মধ্যে এই অভিযোগগুলো যত আসবে, এগুলোর সমাধানের তত বেশি সুযোগ এবং পথও তৈরি হবে। তো ফলে সেইটার জন্য এটা আমি মনে করি যে এটা নির্বাচনের জন্য একটা সহায়ক পরিবেশ সৃষ্টিতে রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন সেক্ষেত্রে এখন কমিশন যদি পোস্টাল উভয়ই ব্যালটের ভূমিকা বিষয়টা রাখছে। আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে পোস্টাল ব্যালটের বিষয়ে আপনি জানেন যে বিএনপির অর্থাৎ প্রতীকের যে প্লেসমেন্ট, সেই প্লেসমেন্ট নিয়ে বিএনপির অভিযোগ, এবং বিএনপি বলছে যে এটি আসলে উদ্দেশ্যমূলকভাবেই করা হয়েছে। জামায়াত এটিতে কিছু বলেনি, তারা বলেছে যে তারা ইসিকে কোট করে বলছে যে এটি গ্যাজেট অনুযায়ী অ্যালফাবেটিক্যালি জিনিসটাকে সেভাবে করা হয়েছে, এটার মধ্যে কোনো দুরভিসন্ধি ছিল না। এখন আবার ইসি আগামীকাল দলগুলোকে ডেকেছে পোস্টাল ব্যালটের বিষয়ে, তারা দলগুলোর সঙ্গে আলোচনা করবে। আপনার কাছে কি মনে হয় যে এই পোস্টাল ব্যালট কতটা নিশ্ছিদ্র করে ভোট গণনা করা যেতে পারে? এবং পোস্টাল ব্যালট কিন্তু বিদেশে পাঠানোর পর সেগুলো কিন্তু হয়েছে, হাতছাড়া হয়েছে, বেহাত হয়েছে, একজনের কাছে অনেক ব্যালট চলে গেছে, এই ধরনের অভিযোগগুলো কিন্তু আছে। আমার মনে হয় যে একটু বেশ তীব্র। কারণ হচ্ছে যে শুধুমাত্র যে মাঝখানে বিএনপির যে প্রতীক সেটা পড়েছে সেটা না, এটা নিয়ে নানা ধরনের ম্যানিপুলেশনের কথাও বলা হচ্ছে। হ্যাঁ, যে মানে যে যার যেখানে ঠিকানা নাই বা ভুয়া ঠিকানা ব্যবহার করে আপনার বিভিন্ন আইডি দিয়ে, বিভিন্ন অ্যাড্রেস দিয়ে একাধিক ব্যক্তি বিভিন্ন নামে পোস্টাল অ্যাড্রেসে আপনার ভোটার হিসেবে নথিবদ্ধ হয়েছে, এই অভিযোগগুলো আছে। আমার মনে হয় যে যদি নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে ডাকে, এটা একটা ইতিবাচক দিক। কারণ যদি সমাধানের পথ থাকে, সমাধানের সুযোগ থাকে, নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের উচিত যে সবগুলো দলের অভিযোগগুলোকে আমলে নিয়ে এটা একটা সমাধান করা। কারণ এটা তো একটা খুবই গুরুতর অভিযোগ। বড় রাজনৈতিক দলগুলো যদি বলে যে তাদের
পোস্টার ব্যালটের মধ্যেই তাদের প্লেসমেন্টের কারণে না, সেটার জন্য ইসি তাদের অবশ্য জন্য একটি সামনে ইনিশিয়েটিভটা ভোটে একটা নিয়েছে। সমস্যা হবে। এটা হচ্ছে আগামীকাল বিকেল যা 4টায় অন্যান্য দলগুলোকে অভিযোগগুলো- ডাকা হয়েছে এবং সেখানে তারা বসবেন এই বিষয়টা নিয়ে। কিন্তু বসার পরে এই যে সলিউশন করার সময়টা এখনো পর্যন্ত আছে কিনা, অথবা ইসি কিভাবে করতে পারে এই সমস্যার সমাধান? আমার মনে হয় যে একদমই 100% তো সব সমস্যার সমাধান করা নির্বাচনের আগে কঠিন। কারণ হচ্ছে যে আপনার এটা আবার ছাপানো, আবার পাঠানো, আবার এটা আনা, সব মিলিয়ে যে এই সময়ের মধ্যে যদি এটা সম্ভব হয় তো খুব ভালো, কিন্তু একটু কঠিন করা। কিন্তু আপনার এই নির্বাচন কমিশন তার যে জনবল কাঠামো এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমি তো মনে করি যে ধরেন কিছু কিছু ভুল ত্রুটি এগুলো তো হয়তো থাকতেও পারে, কিন্তু সামগ্রিকভাবে 80-90% যদি নিশ্ছিদ্র হয়, নিয়মতান্ত্রিক হয়, সব কিছু ঠিকঠাক মতো থাকে, তাহলে আমার মনে হয় যে আমরা সেই নির্বাচনের পথটাকে আমরা যদি আগের নির্বাচনগুলোর সাথে কম্পেয়ার করি, তাহলে এটা আমরা একটা ইতিবাচক দিকে যাত্রা করছে নির্বাচন কমিশন একটা সঠিক, পরিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন তৈরি করার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। আপনারা চারজনই থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আবারও স্বাগত রাজনীতিতে। এ পর্যায়ে যেতে চাই কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের কাছে। সেটি হচ্ছে ভোটকক্ষে সেনাবাহিনী এবং পুলিশকে প্রবেশ করতে না দেওয়ার প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। এটা কেন? এটা আমি তো যেটা বলবো এখন, এটা আমার ব্যক্তিগত মতামত। অতীতে আমরা দেখেছি যে সরকারি কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ তারা হয়তো যথেষ্ট নিরপেক্ষতা সহকারে কাজ করতে পারে নাই। ভবিষ্যতে যাতে এই ধরনের তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হইতে না হয়, এবং আমরা কোন অবস্থাতেই চাই না যে আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী অথবা যাদের উপরে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা নির্ভর করে, সেই পুলিশ বাহিনী তারা কোন ধরনের সুযোগ পেয়ে আবার কোনো মহলের দ্বারা প্রভাবিত হয়ে বা চাপের সম্মুখীন হয়ে আবার কোন অন্যায় কর্মে লিপ্ত হোক, এটা আমরা চাই না, কোনো অবস্থাতেই চাই না। আমার ধারণা যে এই ধরনের একটা চিন্তা ভাবনা থেকে এই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা তো সকলেই জানি আমাদের এমনটা যদি কিছু করতেই হয়, সেক্ষেত্রে কি কেন্দ্রের ভিতরে যাওয়া খুব জরুরি? আমরা এর আগে কেন্দ্রের বাইরে থেকেও দেখেছি অনেক কিছু করা হয়েছে, বিশেষ করে 18 নির্বাচন। আপনি তো সরাসরি ছিল মেরেছে অতীতে, সকলে মিলে পুলিশ সদস্যরাও ছিল মেরেছে অতীতে, সরকারি কর্মকর্তারা ছিল মেরেছে, যারা যারা এই নির্বাচন সুষ্ঠু পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিল তারাও ছিল মেরেছে। মানে এটা যেন তাদের একটা প্রজেক্ট ছিল অথবা কর্তব্যের অংশ ছিল, নির্বাচন পরিচালনা করতে যে একটা বিশেষ দলকে জয়ী করে নিয়ে আসা, একটা প্রভাবশালী দলকে বা সরকারি দলকে, যেটাই হোক। তো তারা যদি কেন্দ্রে না থাকে, তাহলে কেন্দ্রের ভিতর তাদের যে কাজগুলো, সেই কাজগুলো কারা করবে? আমি আপনার কথা বলতে পারিনি। তারা যদি কেন্দ্রে না থাকে, তাহলে কেন্দ্রের ভিতর তারা যে কাজগুলো করতো অথবা করে, তারা যে কাজগুলো, নিরাপত্তা, ভোটের নিরাপত্তা, ভোটারের নিরাপত্তা, এই কাজটা কে করবে? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বটা আমি মনে করি যারা ভোটার তারা যেন নিজ নিজ বাসা থেকে বের হয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্র পর্যন্ত আসতে পারে, সুন্দরভাবে লাইন ধরে দাঁড়াবে, তারা ভোটার স্লিপ নেবে, ভিতরে প্রবেশ করবে, তার পছন্দ মতো ভোট দেবে এবং ব্যালট বাক্সে তার ব্যালট পেপারটা ড্রপ করে সে তার ইচ্ছা মতো স্বাধীনভাবে বের হয়ে আসবে। এইটুকু নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তাদের কিন্তু ভোট কক্ষের ভিতরে কোনো কাজ নেই। ভোট কক্ষের ভিতরে দায়িত্ব পালন করবে পুলিং অফিসাররা, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং প্রত্যেকটা দলের যে পুলিং এজেন্ট থাকবে, তারা সেখানকার পরিবেশ তারা রক্ষা করবে। ভোটার যাবে, তার পরিচিতি নিশ্চিত করা হবে, তিনি ব্যালট পেপার নেবেন, সিল মারবেন, ভোট দেবেন। আপনার উত্তরটা পেয়েছি। আরেকটা বিষয়, সেটি হচ্ছে বিএনপি মহাসচিব তিনি একটি অভিযোগ করেছেন, সেটি হচ্ছে ভোটার স্থানান্তরের একটি অভিযোগ তিনি করেছেন ইসির কাছ থেকে। আমরা কিছু ডাটাও নিয়েছি, সেখান থেকে আমরা এটিও দেখলাম সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়ে এসেছে জামায়াতের আমির, তিনি যে আসনে প্রার্থী হয়েছেন সেখানে। যারা নতুন করে এলাকায় ঢুকেছে তারা কি সবাই জামায়াতের ভোটার? এটা তো আমার কাছে কোনো তথ্য নাই। এটা তো অভিযোগ তো থাকবেই, নির্বাচনের সময় অভিযোগ পাল্টা অভিযোগ থাকে।
আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল যারা এখন, তারা তো নানান ধরনের মানে কল্পিত অভিযোগও দায়ের করতেছে। কাজেই এগুলোকে আমার মনে হয় না খুব একটা গুরুত্ব দেওয়ার মতো কিছু আছে। মাইগ্রেশন ইজ এ নর্মাল প্রসেস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। মানুষ তার অবস্থান পরিবর্তন করবে, অবস্থান পরিবর্তন বিভিন্ন কারণে তারা করে, পেশাগত কারণে করে, অর্থনৈতিক কারণে করে, নিরাপত্তাজনিত কারণে করে। মাইগ্রেশন ইজ এ নর্মাল প্রসেস। মাইগ্রেশন যখন তার অবস্থান পরিবর্তন করছে, তখন তার ভোটও মাইগ্রেট হয়ে আসবে। কাজেই এগুলো খুঁজে খুঁজে বের করে কাজ নাই, হয়তো অবসর সময় আছে, খুঁজে খুঁজে বের করে একটা অহেতুক অভিযোগ করা আর কি। নির্বাচন যাতে সবসময় প্রশ্নবিদ্ধ হয়, এই ধরনের একটা অহেতুক অভিযোগের কথা বলছেন। আমি একটু পাভেল ভাইয়ের কাছে যেতে চাই। ঠিক যেখানে জামায়াতের যিনি প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত বাতেন, তিনি যেখানে শেষ করলেন, সেখান থেকে আপনাকে প্রশ্ন করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগটি করেছেন, তিনি বলছেন এটি একটি অহেতুক অভিযোগ। ভোটার স্থানান্তর নিয়ে আপনারা ইসিকে চিঠি দিয়েছেন। কোন কোন এলাকায় বড় ধরনের গরমিল দেখেছেন আপনারা? আপনারা নিজেই জানেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? জি। যে কথাটি খুব পরিষ্কার হওয়া দরকার, আমার মনে হয় যে কয়েকটা বিষয় কিন্তু এর আগে আলোচনা এসেছে, তার প্রত্যেকটারই কিন্তু একটা সুস্পষ্ট জবাব বোধহয় দেওয়ার প্রয়োজন হয়েছে। একটা হচ্ছে যে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যে দুটি অসঙ্গতি খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ওনারা বলছেন যে বাংলা বর্ণমালার ক্রম অনুযায়ী এটা হতে পারে, খুব ভালো কথা, কিন্তু এটাকে এইরকম করে বলা আছে যে এটা সারিতে করতে হবে নাকি এটা কলামে করতে হবে। ওনারা কিন্তু এই জায়গায় ইচ্ছা করে এটাকে কলামে বেছে নিয়েছেন যাতে করে তারা তাদের পছন্দের প্রতীকটাকে উপরে রাখতে পারেন। আবার তাও মেনে নিলাম, ওটা তো ক বর্গ অবর্গ, যেটা ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ শেষ হবে, ব্যঞ্জনবর্ণ শুরু হবে। তারা ওখানে গিয়ে কী করেছেন, ত বর্গের শুরুতে আপনি কিন্তু বলবেন যে তালপাখা দাঁড়িপাল্লার আগে আসবে না পরে আসবে, সেই হিসাবটা কিন্তু ওখানে করতে হবে। এই প্রশ্নের উত্তর কিন্তু ইলেকশন কমিশনের কাছে কিন্তু সদুত্তর নেই আসলে। তো এখানে কলাম কয়টা করতে হবে এটাকে কোনো নির্দিষ্ট করে দেওয়া ছিল কিনা? ওখানে 14টা কলামের জায়গায় যদি 15টা কলাম করতাম তাতে কি কোনো সমস্যা ছিল? সেটা যদি করতাম তাহলে কিন্তু হয়তো এই প্রশ্নটা এই জায়গায় আসতো না। সুতরাং এই ব্যাপারটা কিন্তু ইলেকশন কমিশনের কাছে আমি নিশ্চিত যে তাদের কাছে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিএনপি বরাবরই পোস্টাল ব্যালটের কথা বলেছে। আপনারা জানেন যে প্রবাসীদেরকে বাংলাদেশের বাইরে শ্রমের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগটা সৃষ্টি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং প্রথাগতভাবে আমরা জানি যে সেই একটা ব্যাপারের যে কৃতজ্ঞতাবোধটি এবং সেই যে পরিবারের যে স্বাচ্ছন্দ্যের ব্যাপারটিকে দেশের মানুষ খুবই গর্বের সাথে সেই সময়টাকে জিয়া রহমান সাহেবের এবং বিএনপির এই অবদানের কথা তারা স্বীকার করেন। এবং যে ব্যাপারটিকে মাথায় রেখে দীর্ঘদিন ধরে বিএনপি এই কথাটি বলেছে, 31 দফার ভিতরে এই কথাটি নির্দিষ্ট করে বলা হচ্ছে যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাটা বিএনপির একটা অন্যতম একটা অঙ্গীকার। সেখানে বিএনপি এই জায়গাতে কেন বিতর্ক সৃষ্টি করতে যাবে, বা এই কথাটি যারা বলছেন তারা কেন বলছেন সেটা আপনি খুব পরিষ্কারভাবে বোঝেন। এই কথাটির উত্তর পরিষ্কার হওয়া দরকার। মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে আমরা দেখেছি গাদা গাদা ব্যালট পেপার একটা ঘরের ভিতরে বসে থেকে বিভিন্ন জন তারা পোস্টাল ব্যালটের খামের মধ্যে ঢুকাচ্ছেন। তাহলে এটা তদন্ত কেন হবে না? একজনের কাছে এতগুলো করে পোস্টাল ব্যালট কি করে যায়, সেটা কি কোনো রকম সুস্পষ্ট ব্যাখ্যা কোথাও পাওয়া গেছে? এই ব্যাপারটি কিন্তু পরিষ্কার হওয়া দরকার ছিল। ইলেকশন কমিশন নিশ্চয়ই এই উত্তরটা দিয়ে ইসি তো আগামীকালকে দলগুলোকে ডেকেছে, আগামীকাল বিকেল 4টায়। আপনারা যাচ্ছেন কিনা সেখানে? আমরা জানি যে ভাঁজ করার একটা পদ্ধতি কিন্তু নির্বাচন কমিশন বলে দেন। সেক্ষেত্রে এটাকে লম্বালম্বি না করে আড়াআড়ি ভাঁজ করে ব্যালট পেপারটা তারা কেন পাঠালেন? যেটাতে নির্দিষ্টভাবে একটি প্রতীকের উপর যে ভাঁজটা পড়ে, তাহলে কি তারা এরকম করতে পারতেন না? ওই জায়গাটাকে ফাঁকা রেখে দিই, ওই জায়গাটাকে সাদা রেখে দিয়ে উপরে নিচে দুটো ভাগকে তারা ভাগ করে দিতে পারতেন। অর্থাৎ ছাপার ক্ষেত্রে এই সতর্কতা তারা ইচ্ছা করলে নিতে পারতেন। এটা নিশ্চয়ই একটা যৌক্তিক অভিযোগ দেওয়া যেতেই পারে যে তারা বাংলা বর্ণমালার সে ক্রম সেটাকে যেমন একটা অনুসরণ করেননি, বর্গগুলোকে নিশ্চিত করার জন্য বর্গের যে জায়গাতে তার উপরে থাকার যে প্রতীকের প্রয়োজন ছিল সেটার জায়গায় তারা না দিয়ে অন্য একটা প্রতীকের সামনে দিয়েছেন। ভাঁজের জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আসে। একই সাথে আসে প্রবাসীদের কাছে এই মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে আমরা দেখছি গাদা গাদা ব্যালট পেপার। এগুলো কেন কিভাবে গেলে তদন্তের কথা কি নির্বাচন কমিশন বলেছে? এটা অবশ্যই তাকে বলতে হবে। তারপরে আসেন ভোটার মাইগ্রেশন। হ্যাঁ, আমি খুব মানি, এটা খুবই প্রচলিত পদ্ধতি, এ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা অস্বাভাবিক কিনা সেটা দেখা দরকার। এর সাথে এই কথাটাও তো তদন্ত করা যেতে পারে, যারা ভোটার মাইগ্রেশন হয়েছেন, যে এলাকাতে মাইগ্রেশন হয়েছেন সেই এলাকার তার ঠিকানাটা কি, যে ঠিকানা দিয়েছেন সেই এলাকায় তিনি বসবাস করেন কিনা, অথবা সেই জায়গাতে তিনি কর্মস্থলে বা কর্মসূত্রে সেই জায়গাতে তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা, নাকি শুধুমাত্র ভোটের আগের দিন তিনি ওখানে এসে ভোটটা দিয়ে চলে যাবেন। না, এই স্থানান্তরের বিষয়ে আপনাদের কাছে বড় গরমিল আছে এমন কোনো তালিকা আছে কিনা যেটা আপনি ইসিকে আপনি দেখাতে পারেন? প্রত্যেকটা অভিযোগের পিছনে যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে, যুক্তিসঙ্গত কারণ আছে, এগুলোকে প্রমাণ করবার। এগুলো প্রমাণিত এক একটা অভিযোগ। যদি ইলেকশন কমিশন
প্রয়োজন মনে করে, আমি জানি যে ভোটার মাইগ্রেশন নিয়ে কোনো আমরা আইনগত কোনো প্রশ্ন তুলতে পারবো না, এটা একটা প্রচলিত পদ্ধতি, কিন্তু সেটা বিগত সময় চেয়ে অস্বাভাবিকভাবে বিশেষ কোনো নির্বাচনী এলাকাকে লক্ষ্য করে এটা করা হচ্ছে কিনা সেটা যেমন দেখা দরকার। আর যারা মাইগ্রেটেড হয়ে আসছেন তারা ওই এলাকাতে কর্মসূত্রে বসবাস করেন কিনা, বাড়ি ভাড়া নিয়ে থাকছেন কিনা, কার্য উপলক্ষে আছেন কিনা, নাকি নিছক শুধুমাত্র ওই ভোটের দিনে আসার জন্য তারা এই ভোটারটা মাইগ্রেশন করেছেন, এই প্রশ্নের তো সদুত্তর হওয়া দরকার। এটা যখন মাইগ্রেশনের আবেদন করা হয় তখনই তো ইসি এটা ভেরিফাই করে তারপর মাইগ্রেশনের আবেদন অ্যাকসেপ্ট করেন না? আমরা এই সমস্ত কার্যকরণগুলোকে দেখছি যে এই সমস্ত বিচ্যুতিগুলো নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে পারে, যেগুলোকে খুব সহজেই কিন্তু এগুলোকে এড়িয়ে যাওয়া যেত। সেই ব্যাপারটিকে নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদীর পক্ষ থেকে সেই আপত্তিগুলো তুলে ধরা হয়েছে বলেই আমরা এটা এখনো মনে করি, যেহেতু দেশের মধ্যে যে পোস্টাল ব্যালটগুলো আগামী দিনে আসছে, সেই পোস্টাল ব্যালটের ক্ষেত্রে এই ত্রুটিগুলোকে যেন খুব ভালো করে যেন দূর করার ক্ষেত্রে তারা যেন একটা প্রায়োগিক ব্যবস্থা নেন। আপনার দুটো উত্তরই আমরা পেয়েছি। এবার যেতে চাই তাহসিন রিয়াজের কাছে, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ভোটার স্থানান্তর এবং পোস্টাল ব্যালট, যেটি আপনি এরই মধ্যে বলেছেন, ভোটার স্থানান্তরের বিষয়ে আপনাদের কি বক্তব্য? দেখেন, মানে আপনি যে কোনো কনটেক্সটে আপনি অভিযোগ তো দিতেই পারেন, এটা অস্বাভাবিক কোনো ঘটনা না। নির্বাচনের আগে যেমনটি বাতেন ভাই বলছিলেন যে নির্বাচনের আগেই আপনি একটা অবজেকশন করবেন, সেটা কাউন্টার আপনার আর্গুমেন্ট থাকবে, এটাকে আমি খুব একটা অস্বাভাবিক প্রক্রিয়া দেখি না। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, এখানে পাবল ভাই আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধা। পাবল ভাইকে আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে প্রশ্নটা ওই পয়েন্টেই যে আপনি যখন কোনো একটা এলিগেশন আনছেন, সেই এলিগেশনের বিপরীতে আপনি আসলে কোনো এভিডেন্স দিচ্ছেন কিনা। আর সেই এভিডেন্স আসলে মানে যখন নির্বাচন কমিশনের কাছে দিচ্ছেন, ওকে ফাইন, তো নির্বাচন কমিশন সেটা নিয়ে কাজ করতে পারে। নির্বাচন কমিশন কাজ করে দেখতে পারে যে এখানে আসলে কোনো ইলিগেল কোনো মানে মুভ আছে কিনা। যদিও আপনি একটা আসন থেকে আরেকটা আসনে মাইগ্রেট করে যাবেন, এই মাইগ্রেশনে কোনো লিগেল ব্যারিয়ার নাই, কোনো লিগেল প্রবলেম নাই, যদি আপনি কারণ দর্শাতে পারেন রাইটফুল একটা জায়গা থেকে। তবে হ্যাঁ, যদি এটা অস্বাভাবিক কোনো কিছু হয়, সেটা নিয়ে তো যে কেউ প্রশ্ন তুলতে পারে। সেটা নিয়ে প্রশ্ন তুলেছে আমার মনে হয় যে এটা বিএনপি ভার্সেস ইলেকশন কমিশন। তো এটা আসলে আমার মনে হয় তাদের কাছে এই উত্তরটা ভালো থাকবে যে আসলে তারা এটাকে কিভাবে দেখছেন। তবে অস্বাভাবিক যে কোনো প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাতে আমরা যদি মানে মুভ করি, সেটা না করাটাই বরং ভালো। তবে মাইগ্রেশন কোনো ইলিগাল প্রসেস না, সেটা হতেই পারে, সেটা অস্বাভাবিক কোনো আচরণ না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত পজিশন। জি, আমরা গোলাম ইফতেখার মাহমুদের কাছে যেতে চাই। মাইগ্রেশন কোনো বেআইনি কোনো বিষয় না, আইন মেনেই হয়, সবই ঠিক আছে, কিন্তু প্রশ্নটা উঠছে অস্বাভাবিকতা নিয়ে, যেটার উত্তর আমরা এরই মধ্যেও পেয়েছি। যদি অস্বাভাবিকতা থাকে সেক্ষেত্রে তার নির্বাচনে প্রভাব ফেলতেই পারে এবং অভিযোগ করা হয়েছে। কি বলবেন আসলে এই মাইগ্রেটেড ভোটাররা হোয়াট দে ক্যান ডু? নির্বাচনে গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট মানে দলীয় প্রধান, হ্যাঁ, বা দলগুলোর গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, তো রাজনৈতিক দলগুলো সাধারণত তাদেরকে জয়ী করাটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকে, হ্যাঁ। এবং এই যে মাইগ্রেশন করে একটা এলাকায় ভোটার বাড়ানো এবং ভোটার বাড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করার যে প্রক্রিয়াটা, এইটা কিন্তু এর আগেও বিভিন্ন সময় অভিযোগগুলো এসেছিল। সো যখন আসলে জামায়াত ইসলামের আমিরের আসনে এই ঘটনাটা ঘটে, তখন কিন্তু অবশ্যই তার যারা প্রতিপক্ষ রাজনৈতিক দল, এটা তাদের জন্য একটা খুবই সিরিয়াস এলিগেশন যে তার আসনে হঠাৎ করে ভোটার বেড়ে গেছে। আর অবশ্যই যে কোনো জিনিসেরই অ্যাবনর্মাল হাই অলওয়েজ এটা কোশ্চেনেবল। ফলে আমার মনে হয় যে এটা নির্বাচন কমিশন কাছে ওনার যে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগগুলো তোলা হয়েছে, সেটা নিশ্চিতভাবে নির্বাচন কমিশন গুরুত্বের সঙ্গে আমলে নেবে। কারণ দিন শেষে এটা ছোটোখাটো ব্যত্যয় না, কারণ মাইগ্রেশন মানে হচ্ছে ভোটার আসলে, কারণ ভোটারের ভোটেই মানে একটা ভোটও অনেক ইম্পর্টেন্ট আপনার ফলাফল নিশ্চিত করার ক্ষেত্রে, কারণ এটা তো পার্সেন্টেজ হবে না, একটা ভোটের অ্যাডিশনাল ভোটের কারণেই একটা দলের হারা জয়ের বিষয়গুলো নিশ্চিত হয়। তো আমার মনে হয় যে এটা মানে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা অবশ্যই নির্বাচন কমিশনের উচিত এটাকে আপনার দ্রুত, কারণ এগুলোকে আপনার চেক করার উপায় আছে। কারণ আপনারা জানেন যে গুগল, আমাদের বেশিরভাগ মানুষের কাছেই আপনার স্মার্টফোন আছে, তো ফলে গুগলের যে আপনার লোকেশন এবং মাইগ্রেশন ট্র্যাক করার কিন্তু একদম ওপেন সোর্স টুলস আছে, সেটা দিয়ে এটা করা যায়, ট্র্যাক করা যায়। একই সঙ্গে আপনার সিম যখন মুভ করে কোথাও থেকে কোথাও, আপনার সেগুলো দিয়েও কিন্তু ট্র্যাক করা যায়। এবং সেখানে আমরা জানি যে বাংলাদেশে এখন ঢাকা শহরে বিশেষ করে কেউ যদি নতুন কোনো ব্যক্তি কোনো এলাকায় উঠে বা ভাড়া নেয়, সেটাও কিন্তু তাৎক্ষণিকভাবে এটা আপনার
আপনার ন্যাশনাল আইডি কার্ড সহ অন্যান্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে, ফলে এটা জানা সম্ভব। ফলে এটা আমার মনে হয় যে র্যান্ডম মোডে হোক বা যে কোনো প্রক্রিয়ায় হোক, মানে এই যে কোনো অভিযোগটা প্রক্রিয়ায় আমলে ইসি নিয়ে এই এটা যে পরীক্ষা অভিযোগটা করা এই দরকার। অভিযোগটাকে ইসি কারণ এটা নিষ্পত্তি করতে ভোটের পারছে আপনি ফলাফল- বলছেন। যে আরেকটা বিষয় সেটি হচ্ছে জামায়াতের পক্ষ থেকে ভোট কক্ষে সেনাবাহিনী এবং অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে না থাকে এমন একটি প্রস্তাব দেওয়া হয়েছে, এটিকে আপনি আসলে কিভাবে দেখবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ভোট কেন্দ্রে আপনার ফলাফল যেটা রিগিং হয়, রিগিংয়ের ক্ষেত্রে তো আসলে ঘটনাটা ঘটে তো ভোট কেন্দ্রের ভেতরেই। এবং আমরা যদি পূর্ববর্তী ইলেকশনগুলোর যদি ট্র্যাক হিস্ট্রি দেখি, এখানে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যতটুকু না রিগিং করেছে আমরা দেখেছি, কিন্তু পোলিং এজেন্ট, ওইখানে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি থাকে সহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেই অভিযোগটা বেশি ছিল। বরং আইন শৃঙ্খলা বাহিনী নানাভাবে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আবার অনেক ক্ষেত্রে আপনি যেটা বলেন জামায়াত ইসলামের প্রতিনিধি, যে কিছুটা অভিযোগও আছে। কিন্তু যদি আসলে আমরা যদি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে, বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকা যদি আমরা দেখি, পুলিশের ভূমিকাও দেখি, তারা তো পরিস্থিতি নিয়ন্ত্রণেরই চেষ্টা করেছে। ফলে আমার মনে হয় যে তখন তো আসলে আমরা রাস্তা থেকে পুলিশ উইথড্র করা, সেনাবাহিনী উইথড্র করার দাবিটা তুলি না। ফলে নির্বাচন একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, একদিনের ঘটনা, কয়েক ঘন্টার মধ্যে ভোটের ফলাফল আপনার পরিবর্তন হয়ে যেতে পারে। ফলে সেনাবাহিনী এবং পুলিশ ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করার যে অনুমতিটা পেয়েছে, এইটা তো আসলে রাজনৈতিক দলগুলোর উচিত, আমি মনে করি যে সবারই এটাকে অ্যাপ্রিসিয়েট করা। কারণ এটা তো তার ভোটকে পাহারা দেওয়া, তাদের ফলাফলকে যাতে সঠিকভাবে এটা ফলাফলটা হয়, ভোটে যাতে রিগিং না হয়, জি। সেক্ষেত্রে তো আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আমাদের অন্য কোনো বিকল্পও নাই। জি, এবং তাদের উপরেই তো আমাদের রাস্তাটা রাখতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। এই ইস্যুতে খুব ছোট্ট করে এক লাইনে এনসিপি, তাহসিন রিয়াজ। এটা জামাত ইসলামী তাদের দলগত পজিশন। আমরা আমাদের দলগত এই ব্যাপারে দলগত কোনো পজিশন এখন পর্যন্ত আমরা নেই। কাজেই এটার পক্ষে বা বিপক্ষে আমি এখনই কোনো কমেন্ট করতে চাচ্ছি না। আমরা হয়তো এটাকে নিয়ে নিজেদের মধ্যে ডিসকাস করব। জি। আমাদের কোনো ওপিনিয়ন থাকলে উই উইল এক্সপ্লেইন ডেফিনেটলি। তবে একটা কথা আমি জাস্ট বাতেন ভাষাতে অ্যাড করে দিই, সেটা আমার মনে হয় যে এটা ইট উড বি ইজিয়ার। উনি যে প্রসেসটা বলেছেন, হ্যাঁ, যে ভোট কেন্দ্রের একেবারে ভেতরে, এটা খেয়াল করে দেখেন আইডিয়াল মানে সিনারিওটা কি। আইডিয়াল সিনারিওটা হচ্ছে ভোট কেন্দ্রের ভেতরে কিন্তু নির্ধারিত নির্বাচন কমিশনের যিনি কর্তা ব্যক্তি আছেন এবং বিভিন্ন প্রার্থীর যারা পোলিং এজেন্টস আছেন তারা কিন্তু ফাংশন করবেন। ওখানে কিন্তু আসলে পুলিশের কোনো কাজ নেই। কাজেই এইটা আইডিয়াল একটা পজিশন। এই পজিশনের সাথে আমার কাছে মনে হয় যে পজিশনটা কোনো আনলফুল কোনো পজিশন না, যদি ওনারা এইভাবে করে এটা ব্যাখ্যা করতে বাতেন এটা ব্যাখ্যাও করেছেন। তবে আমার দলগত পজিশন নিয়ে আমরা এটা নিয়ে হয়তো ফার্দার আবার ডিসকাস করবো আর কি। জি, আপনাকে ধন্যবাদ এবং একই সঙ্গে আপনাদের চারজনকেই ধন্যবাদ। দর্শক, আগামীকালই শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা। পরশু প্রতীক বরাদ্দ, তার পরদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণায় জমজমাট হয়ে উঠবে ভোটের মাঠ। দর্শক, রাজনীতির আয়োজন আজ এ পর্যন্তই। আমরা ফিরব আবারও আগামীকাল ঠিক একই সময়। থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গেই।